আসসালামু আলাইকুম। ট্রাস্ট ওয়েব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান মজিদ। আজকে আমরা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত যারা একেবারেই নতুন, ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে এই নিয়ে কিছুই জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। বা নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে চিন্তা করতেছেন, কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারতেছেন না, কিন্তু তার জন্য আমাদেরকে আগে ওয়েবসাইটটা বিস্তারিত জেনে নিই। তারপরে আপনি যদি আমার প্লে লিস্টগুলো ফলো করেন বা আদার্স অন্যান্য আরও অনেক চ্যানেল আছে ফ্রিতে, আপনারা এগুলো শিখতে পারবেন, হতে পারবেন। তো চলুন শুরু করি আমরা। যে যেমন একটা বইয়ের ভিতরে অনেকগুলো পেজ থাকে। এই পেজের ভিতরে টেক্সট থাকে, ইমেজ থাকে। ঠিক তদ্রূপ এই যে অনেকগুলো পেজকে একসাথে একটা নাম দিতে হয়, একটা বইয়ের একটা নাম দেয়। যেমন শেষের কবিতা যদি বলি এরকম, তাহলে এখানেও ঠিক একই। এখানে বাড়তি কী থাকে, এখানে পেজগুলোতে আপনার টেক্সট থাকে, ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে। এই পেজগুলোকে আমরা কীভাবে অ্যাক্সেস করি, কীভাবে আমরা দেখি? ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটের মাধ্যমে কেন দেখতে যে আমার কোনো ইনফরমেশনের দরকার আছে, আমার কোনো এন্টারটেনমেন্ট দরকার আছে, যদি আমার কোনো সার্ভিসের দরকার হয়, যেমন আমি কোনো তথ্য জানতে চাই, তখন আমাকে কী করতে হয়? ইন্টারনেটের মাধ্যমে এই পেজগুলোতে প্রবেশ করতে হয়। এখন এই যে অনেকগুলো আপনি পেজ তৈরি করলেন, পেজ তৈরি করতে হবে। তো পেজ তৈরি করে সেই পেজগুলোর সমষ্টি নিয়ে একটা নাম দিতে হবে। এই নামকে বলা হচ্ছে ডোমেইন। তারপরে এখন আমরা যদি একটু এদিকে আসি, যেমন এটা কি করে, টাইপস অফ ওয়েবসাইট না, এই ভিডিও এটা দেখি। যেমন হোয়াট ইউ নিড টু স্টার্ট এ ওয়েবসাইট, এটা ওয়েবসাইট স্টার্ট করার জন্য কি লাগবে। তো দেওয়া আছে ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয়েছে যেমন এটা কীভাবে ভিডিও তৈরি করতে হবে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML লাগবে, তার ক্যাসকেডিং স্টাইল শিট CSS লাগবে, হাইপার টেক্সট ফ্রি প্রসেসর PHP লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। এখন মনে করেন এটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানালেন, তাহলে বানানোর পর এটা কী করতে হবে? কোনো একটা সার্ভার রাখতে হবে, কারণ এটা আপনি যদি বানিয়ে কম্পিউটার রেখে দিলে কেউ তো এখানে প্রবেশ করতে পারবে না। তাহলে এই জন্য কোনো একটা সার্ভারে রাখতে হবে। এদেরকে বলা হয় ওয়েব হোস্টিং প্রোভাইডার। তারপরে ওয়েব হোস্টিং প্রোভাইডারের উপরে আপনার যে প্রথমত এটা না একটা নাম দিয়ে রাখতে হবে। এখন ওই ওয়েব হোস্টিং প্রোভাইডারে রাখবেন কীভাবে? একটা নাম দিতে হবে, নামটা হতে হবে ইউনিক। আপনি চাইলেও হবে না, যদি কেউ এর আগে নিয়ে থাকে এই নামটা, তাহলে সেটা আপনাকে দিবে না। আপনি এটাকে অন্যভাবে ইউনিক বানাতে হবে, অর্থাৎ একক নাম হতে হবে। তো আমরা যদি দেখি আমাদের নামগুলো কীরকম থাকে, যেমন HTTP, তারপরে এটা / দিয়ে www. মনে করে এখানে দিলাম textbook.com। ঠিক আছে। এখন এই যে টেক্সট বুক, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম, আর www এটা কেমন সাবডোমেইন, আর যে .com এটা একটা টপ লেভেল ডোমেইন বলা হচ্ছে এটাকে। তারপরে হচ্ছে প্রোটোকল, HTTPটা কি? এটা প্রোটোকল। এখন এই যে আপনি নামটা রাখবেন ওয়েব হোস্টিং প্রোভাইডার কারা আছে আমরা যদি একটু দেখি। যেমন এখানে কতগুলো 10 বেস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডার আছে। যেমন এখানে আমি আমার মতো করে একটু সাজিয়েছি আর কি, এটা যেমন হবে এমন না। যেমন ব্লু হোস্ট, হোস্টিঞ্জার, গোড্যাডি, ড্রিম হোস্ট, নেমচিপ, হোস্টগেটর, সেফগ্রাউন্ড, A2 হোস্টিং, নেটওয়ার্ক সলিউশন, web.com। এরকম আরও অসংখ্য দেশ বিদেশি ওয়েব হোস্টিং প্রোভাইডার আছে। এরা কি করে? এরা আপনার যে পেজগুলো আপনি তৈরি করলেন, আপনি যে ইনফরমেশনগুলো তৈরি করলেন, আপনার এই ওয়েবসাইটটা যাতে কেউ হ্যাক না করতে পারে, এটার একটা সিকিউরিটি দিয়ে থাকে। এই ওয়েবসাইটে যাতে সবাই প্রবেশ করতে পারে, সেই ব্যাপারটাও তারা মেনটেন করে। এই সার্ভিসগুলোর জন্য আপনাকে একটা পেমেন্ট করতে হয়। এটা বাৎসরিক একটা পেমেন্ট করতে হয়, মাসিক আছে, বাৎসরিক আছে, মাসিক, এগুলো আপনাকে নির্দিষ্ট পেমেন্ট করতে হবে। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটে আমি যদি দেখলাম যে এখানে হোস্টিঞ্জার কোম্পানি দিয়েছে, আমি যদি লিখি বিটিবি লিখি, সার্চ দিই, দেখেন এখানে কি আছে, এটাকে ইলাবোরেট করে এখানে আছে, এটাকে আমি এন্টার দিলাম। শুধুমাত্র আমরা এখানে বিটিবি লেখার পরে বাকি এক্সটেন্স চলে আসছে। এখন দেখেন এখানে আছে HTTPS, অর্থাৎ এটা কি? আমার হচ্ছে এটা প্রোটোকল। এই প্রোটোকলের আন্ডারে কেন আপনি একটা ক্লিক করলেন, এটা যাতে আরেকজনের জায়গায় না যেতে পারে, অন্য কোথাও চলে যেতে না পারে, এটা ঠিক এই লোকেশনে গিয়ে পৌঁছাবে।
BTTB হচ্ছে আপনার ডোমেইন নেম .government.bd, এটা সাবডোমেইন। এখন এই BTEB নাম অন্য কেউ আর নিতে পারবে না এটা। তদ্রূপ এখন আমি যেটা যাচ্ছি, যেমন আমরা যদি একটা কোম্পানির নাম দিয়ে যাই, এখানে লিখছি হোস্টিঞ্জারে যদি আপনি যান, হোস্টিঞ্জারে গিয়ে দেখবেন তাদের কতগুলো প্ল্যান দিয়েছে। যেমন এখানে এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট এ ওয়েবসাইট, সব কিছুই পাবেন এখানে। কত টাকা? $2.99, প্রায় 300 টাকার মতো পার মান্থ হিসাব করতে হবে, দিতে হবে। এখানে তারা আরও কতগুলো পারফেক্ট প্ল্যান দিয়েছে। একটা প্রিমিয়াম, এটা $2.99, 2 মাস ফ্রি। মোস্ট পপুলার আছে বিজনেস $3.99। তারপরে ক্লাউড স্টার্টআপ $9.99, প্রায় $10 মতো। এগুলো আপনি চিন্তা ভাবনা করে যে আপনার কতটুকু স্টোরেজ দরকার, আপনার কতটুকু লাগবে, কি পরিমাণ ভিজিটর এখানে থাকবে, কি পরিমাণ ডাটা এখানে থাকবে, সেই বিবেচনা করে নেওয়া যায়। এটা আবার এক কোম্পানি থেকে এক কোম্পানিতে আপনি ট্রান্সফারও করতে পারেন, এটা কোনো সমস্যা না, সেটা করা যাবে। তাহলে আমি এই যে হোস্টিঞ্জার শুধু আপাতত এটা দেখালাম, BTB এটা দেখালাম। এখন আমরা চলে যাই আমাদের স্লাইডে। তারপরে আমরা যদি দেখি এখানে ওয়েবসাইট, কী ধরনের ওয়েবসাইট দিয়ে কত ধরনের ওয়েবসাইট আছে। আমাদের বিজনেস ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, ব্লগ আছে, এন্টারটেইনমেন্ট, নিউজ, পোর্টফোলিও, নন প্রফিট, ফোরাম, বিজনেস। যেমন কেউ কী করে, শুধু ওই ওয়েবসাইটে ঢুকে তারা বিভিন্ন কোর্স বিক্রি করে। যেমন নাম ধরতে গেলে ওস্তাদ আছে বাংলাদেশে, যেমন এরা কী করে, আপনি ঢুকলে বিভিন্ন কোর্স বিক্রি করে। এটা বিজনেস ওয়েবসাইট হতে পারে। ইনস্ট্রাক্টরি আছে, এরকম। তারপর ই কমার্স ওয়েবসাইট, দারাজের মতো ই কমার্স ওয়েবসাইট আপনারা জানেন। ব্লগ আছে, যে বিভিন্ন বিষয়ের উপরে যারা ব্লগ প্রকাশ করে, কেউ ট্রাভেল, কেউ তারপরে এডুকেশন, নলেজ বেসড, তারপরে এই বিভিন্ন ব্লগগুলো তারা লিখতে পারে। তারপরে বিনোদনের জন্য আমাদের আছে ইউটিউব, নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটগুলো আছে, নিউজ, BBC.com, এরকম পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি ব্যক্তিগত আপনি কী পারেন বা কী সার্ভিস দেন, সেই জন্য আমাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে, শোকজের মতো। তারপর নন প্রফিট কিছু ওয়েবসাইট আছে, এগুলো ওয়েবসাইট থেকে লাভ হয় না। তারপরে আমরা যদি দেখি, যেমন আমাদের কোনো একটা মিনিস্ট্রিতে আমরা ঢুকি, তাহলে এই মিনিস্ট্রি এই ওয়েবসাইটটা বানানো হয়েছে, বা এই যে BTB ওয়েবসাইট বানালো, তারপরে এই ওয়েবসাইটগুলো বানিয়েছে এরা লাভের জন্য না, এগুলো মূলত সার্ভিস প্রোভাইড করবে, নন প্রফিট। তারপরে বিভিন্ন ধরনের ফোরাম আছে, ফোরামগুলোতে আমরা যেমন জয়েন করি, ইন্টারাক্ট করতে পারি, সেই বিষয়টা এগুলো থাকবে। এখানে আমাদের একটা কি করে, ইনফরমেশন কেন আমরা ইউজ করি, যে আগে বলা হলো প্রোভাইডিং ইনফরমেশনের জন্য, একে অপরের সাথে ইন্টারাক্টিং করার জন্য, মিথস্ক্রিয়া, বাইং সেলিং আইটেমস, এন্টারটেইনমেন্ট, শোকেজিং। তারপরে এটা কীভাবে করে, যেমন একজন ইউজার ইন্টারনেটে প্রবেশ করার পর ওয়েবসাইট বারে তার যে ফাইলগুলো আছে, বা কোনো একটা কোম্পানির, কোনো একটা ব্যক্তির, যেগুলো যে আমরা যে ধরনের ওয়েবসাইটগুলো বেশি, তার এই যে এই কোম্পানি ওয়েব সার্ভার, অর্থাৎ ওয়েব সার্ভার প্রোভাইডার যারা আছে, তারা তার ফাইলগুলোকে কোনো একটা জায়গায় লোকেশনে রেখে দিচ্ছে, ওইটি ঠিকানার আন্ডার। একজন ইউজার যখন নেটের মাধ্যমে প্রবেশ করি, এখান থেকে সেটা দেখতে পারে। তারপরে যদি আমরা যদি যাই, আমাদের এখানে আছে বিজনেস পোর্টফোলিও দেখালাম। তারপরে এখানে আছে যে হাউ ইজ এ ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডেভেলপড, ব্যাক এন্ড ডেভেলপ কীভাবে করে। আসলে এখানে আমরা দুইটা বিষয় বুঝতে হবে। একটা হলো আমরা যে উপরে যা দেখি সেটা আমাদের এখানে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যদি এখানে দেখি যে হোস্টিঞ্জার তারা কীভাবে তাদের এখানে কতগুলো, যেমন ন্যাভিগেশন মেনু, হেডার এরিয়া ধরা হয় আছে, এখানে কতগুলো ন্যাভিগেশন মেনু আছে, কতগুলো পেজ আছে, এই পেজের আন্ডারে তারপরে এভাবে সাজিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত ফ্রন্ট এন্ডের কাজ। তো এই জন্য যারা এই কাজটা করে দিবে, এই যে সুন্দর করে কতগুলো প্ল্যান করে একটা ল্যান্ডিং পেজ করবে, তাদেরকে বলা হবে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আরেকটা ভিতরে আছে, যেমন আমাদের এখানে গেট স্টার্টেড, আমরা এখানে ক্লিক করলাম, হয়তো এখানে চলে আসছে, বা এখান থেকে যদি আমরা যদি সুজে প্ল্যান দিই, সুজে প্ল্যান দিলে দেখেন ওই ডাটাটা এনে এখানে প্রেসিং দিচ্ছে, এই যে শো করতেছে। তাহলে এই যে ক্লিক করার পর এটা গেল ওয়েবসাইটের ওই তাদের নির্দিষ্ট ফাইলে, সেখান থেকে এটা দিয়ে দিল। এটা কীভাবে এই কাজটা হবে, তারা যেটা এটা করে এদেরকে বলা হয় ব্যাক এন্ড। তো কী দিয়ে করে, আমাদের সাধারণত এটার জন্য আছে পাইথন, PHP, MySQL, এগুলো জানা থেকে একজন ব্যাক এন্ড ডেভেলপার এগুলো এডিট করতে পারে, এগুলো ডেভেলপ করতে পারে। আর ফ্রন্ট এন্ডের জন্য যেমন আমরা HTML, CSS,
জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ বা রিয়্যাক্ট জেএস এর মাধ্যম দিয়ে তারা ওই যে ফ্রন্ট এন্ডের যে বিষয়টা সারফেস অংশটুকু সাজিয়ে নিতে পারে। তারপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখন আমরা যদি দেখি, এখন গতানুগতিক এটা হলো সিএমএস নাম শুনে থাকবেন। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন হচ্ছে দেখেছি ওয়ার্ডপ্রেস, জুমলা, এই টাইপের ওয়ার্ডগুলো, এগুলো কী করে, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট। অর্থাৎ একজন ইউজার যার নামে ওয়েবসাইট আছে সে ইচ্ছা করলে এখান থেকে এটা ক্রিয়েট করতে পারে, এডিট করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, পোস্ট করতে পারে, আপডেট করতে পারে। এটা হচ্ছে সিএমএস বলা হয় এগুলাকে। যেমন আপনি একটা ফেসবুক, আপনি ইচ্ছা করলে পেজ পোস্ট করতে পারেন, পেজ এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। যদি এরকম আমাদের যদি ওয়ার্ডপ্রেসে যদি যান, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পোস্ট করতে পারেন। কিন্তু আমরা যদি দেখি যেমন কোনো একটা যে দেখালাম বিটিএবি, এখন বিটিএবির যে কোনো ব্যক্তি ইচ্ছে করলে এই ওয়েবসাইটে চেঞ্জ করতে পারে না। আরেকটা বিষয় জানা থাকতে হবে, সেটা হচ্ছে এই যে একটা বিষয়, এই যে মনে করেন যে ওয়েস্ট ইন্ডিয়ান কোম্পানি, আমরা আবার যদি চলে যাই বিটিএবিতে বা মিনিস্ট্রি অফ এডুকেশনে যাই, মিনিস্ট্রি অফ এডুকেশন, এখানে যদি আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই পেজে ঢুকি তাহলে আমরা কি দেখতে পাবো, নেটটা একটু স্লো দিচ্ছে। মিনিস্ট্রি অফ এডুকেশন, যে আচ্ছা যাই হোক, এই যে আপনার মনে করেন ওয়েস্ট ইন্ডিয়ার কোম্পানি, তাদের যে এই যে মেনুগুলো আছে, পেজগুলো আছে, ডিজাইনটা আছে, এটা খুব প্রতিনিয়ত যে চেঞ্জ হয় এরকম না, এগুলো কিছু হচ্ছে ফিক্সড। তো এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আরেকটা আছে যেমন ডাইনামিক ওয়েবসাইট। কেন? প্রতিনিয়ত কোম্পানির চেঞ্জ হয়, প্রতিনিয়ত যেগুলো চেঞ্জ হচ্ছে। যেমন একটা ফেসবুক, আপনি যদি প্রতিনিয়তই একটা পেজের ভিতরে কতজন মানুষ এখানে পোস্ট করে, প্রতিনিয়তই আপডেট হয়, প্রতিনিয়তই চেঞ্জ হয়, এই জন্য এই ধরনের বলা হয় ডাইনামিক ওয়েব পেজ। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা ঢুকতে পারিনি, আমার নেট স্লো হতে পারে। যাই হোক, তাহলে আপনারা দেখলেন যে আপনারা কী কী দেখলেন, ওয়েবসাইট কী, ওয়েবসাইট কত ধরনের হয়, ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইট কোথায় রাখতে হয়, ওয়েবসাইটের ধরন কী, টাইপ কী, তারপরে এটার জন্য আপনাকে কী ধরনের যে সাবস্ক্রিপশন দিতে হবে, বাৎসরিক টাকা দিতে হবে একটা ওয়েবসাইট চালাতে গেলে, এরকম। আবার আপনি যদি মনে করেন যে না আমি এগুলা HTML CSS এই ধরনের করবো না, আপনি CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট যেমন ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে পেজগুলো তৈরি করতে পারেন, বিল্ড করতে পারেন, নিজের মতো করে হ্যান্ডেল করা যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের ওয়ার্ড।